পৃথিবীর রাজনীতি, নয়া সাম্রাজ্যবাদ, নতুন যুদ্ধচক্র। সাম্রাজ্যবাদের আসল কাজ হল কলোনিগুলো থেকে পুঁজি খাটিয়ে মুনাফা তোলা ও কাঁচামাল সংগ্রহ করা। সে কাজটা বজায় থাকলে সরকারি শাসন করার ঝুঁকি না নেওয়াই সুবিধা। সরকারি শাসন করতে পারলে সোজা লুটের ভাগটা বেশি থাকে বটে, কিন্তু স্বাধীনতা আন্দোলনকে দমন রাখাও একটি কঠিন সমস্যা। যুদ্ধের পর থেকে এই কারণে সাম্রাজ্যবাদ এক নতুন কায়দায় কলোনিগুলোকে শোষণ করার নীতি গ্রহণ করেছে। এই নীতির নাম নয়া সাম্রাজ্যবাদ। এই নতুন দেশে সাম্রাজ্যবাদ সরাসরি কলোনিগুলোর শাসনকর্তা থাকে না। কলোনিগুলোতে টাকা খাটিয়ে ও ব্যবসা বাণিজ্য করে পরোক্ষভাবে এদের সম্পদ লুট করতে থাকে। এই লুটের একটা অংশ অবশ্য এর স্থানীয় বুর্জোয়া শাসক শ্রেণীকে দেয়, যার ফলে বুর্জোয়া শাসক শ্রেণী এদের দেশে টাকা খাটাতে ও ব্যবসা বাণিজ্য করতে দেয়। যুদ্ধের পর থেকে অধিকাংশ কলোনিগুলোতে এই ধরনের নয়া সাম্রাজ্যবাদ চালু হয়েছে। কলোনিগুলোকে শোষণ করার আর একটা কৌশল হলো এরা ব্যবহার করে, সেটা হলো সেনাপতিদের হাত করে রাখা। আমেরিকার সাম্রাজ্যবাদীরা এই কৌশলটা খুব সফলতার সঙ্গে এ অবধি ব্যবহার করে আসছে। এইসব সেনাপতিরা সাধারণত সামন্ত শ্রেণী থেকে আসা, যাদের ধ্যান ধারণা সবই সামন্ত যুগের থাকে। ফলে বড় রাজাদের তোষণ আর প্রজাদের শোষণ করাই এদের একমাত্র কাজ হয়। এ যুগের সবচেয়ে বড় রাজা হচ্ছে আমেরিকার সাম্রাজ্যবাদীরা। তাদের তোষণ করা ও তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও টাকা পয়সা নিয়ে দেশের লোকদের শাসন করা ও দাবিয়ে রাখা হলো এদের ধর্ম। এরা দেশের লোকদের বসে রাখার জন্য পুলিশ, গুপ্তচর ও সৈন্যবাহিনীকে তো ব্যবহার করেই, বিশেষ করে ধর্ম ও ধর্মযাজক ও মৌলভী মোল্লাদেরও সবসময় ব্যবহার করে। এই কৌশলটা ব্যবহার করতে হলে কলোনিগুলোর সেনাপতিদের হাত করতে প্রথম সাম্রাজ্যবাদীদের বেশি টাকা ঢালতে হয়। তাদের আমেরিকায় গিয়ে যুদ্ধবিদ্যা শিক্ষা দেবার নাম করে আমেরিকার তৈরি অস্ত্রশস্ত্র ব্যবহার করার শিক্ষা দিয়ে এইসব নতুন ধরনের অস্ত্রপাতি বিক্রি করার একটা বাজার তৈরি করে নেয়। এইভাবে সেনাপতিদের দিয়ে ফৌজি শাসন কায়েম করে গণতন্ত্রকে রোধ করে সাম্রাজ্যবাদীরা তাদের শোষণ অব্যাহত রাখে। এশিয়ার অনেক দেশ, যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আমেরিকার প্রায় সব কটা দেশ, আফ্রিকার বহু দেশ এই প্রথায় সাম্রাজ্যবাদীরা, বিশেষ করে আমেরিকার সাম্রাজ্যবাদীরা পরোক্ষভাবে সেনাপতিদের সাহায্যে হস্তগত করে রেখেছে। মার্কিন মালিক রাষ্ট্রের বিশ্বগ্রাসী ক্ষুধা। গত মহাযুদ্ধের ফলে সমাজতন্ত্রী ও গণতন্ত্রীদের তুলনায় পুরনো সাম্রাজ্যবাদীরা দুর্বল হলেও মার্কিন সাম্রাজ্যবাদীরা যুদ্ধের ফলে আর্থিক ও সামরিক দিক থেকে দুর্বল না হয়ে অধিক পরাক্রান্ত হয়েছে। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধে তাদের লাভ ছাড়া ক্ষতি হয়নি, তাই যুদ্ধের ধ্বংস ও দুর্দশা কিছুই তাদের বিশেষ সহ্য করতে হলো না। বরং এই সুযোগে তারা সকলকে টাকা ধার দিয়ে ও অস্ত্রশস্ত্র বিক্রি করে পুরনো সাম্রাজ্যবাদীদের মহাজন হয়ে বসেছে। আর যুদ্ধের প্রয়োজনে শিল্প উৎপাদন বিপুল আকার বৃদ্ধি করে প্রায় নিজেদের দ্বিগুণ মুনাফা বাড়িয়ে ফেলেছে। ওদিকে অস্ত্রশস্ত্রের সামরিক আয়োজন একেবারে সকলকে ছাড়িয়ে গিয়ে নিজেকে সর্বপ্রধান সামরিক শক্তি করে তুলেছে। তাই যুদ্ধের ফলে পৃথিবীর সাম্রাজ্যবাদীদের মধ্যেও অসমতা বেড়ে গিয়েছে। সকলে যেমন দুর্বল হয়েছে, মার্কিন মালিকরা তেমনি হয়েছে প্রচণ্ড রকমের প্রবল। তবু মার্কিন সাম্রাজ্যবাদের সামনে সমস্যা রয়ে গিয়েছে, নতুন সমস্যাও দেখা দিয়েছে। প্রথমেই বাজারের সমস্যা। মার্কিন ক্যাপিটালিস্টদের চেষ্টা হলো যুদ্ধের শেষেও যুদ্ধকালের মতো উচ্চ হারের মুনাফা বজায় রাখা। যুদ্ধের সময় অন্যরা তাদের মাল কিনত সর্বত্রই, তাই তাদের মালের চাহিদাও ছিল। যুদ্ধের শেষে সে চাহিদা আর থাকবার কথা নয়, কাজেই মুনাফাও কমতে বাধ্য। মার্কিন পুঁজিপতিরা তাই সেই মুনাফা ও চাহিদা অক্ষুণ্ণ রাখবার জন্য যেসব দেশে নিজেদের বাজার রাখতে চায়, উপরন্তু তাদের বর্ধিত উৎপাদনের জন্য চাই আরও নতুন নতুন বাজার। অথচ যুদ্ধে অধিকাংশ দেশের মানুষ এত গরিব হয়েছে যে প্রয়োজন থাকলেও জিনিসপত্র কিনবার শক্তি তাদের নেই। মার্কিন রাষ্ট্রের ঘরে পৃথিবীর সোনা গিয়ে মজুদ হয়েছিল, তাই আন্তর্জাতিক ব্যাংক থেকে, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে মার্কিন রাষ্ট্র ও সব দেশকে $1,900 কোটি প্রথম কয় বছরই ধার দেয়। যুদ্ধের আগে জার্মানি, ইতালি ও জাপানের মালিকেরা পৃথিবীর
বাজারের অনেকটা নিজেদের পণ্য দিয়ে দখল করে রেখেছিল। যুদ্ধের পরে তাদের সে অবস্থা ছিল না। মার্কিন মালিকরা সেসব বাজার দখল করে বসলো। ব্রিটেনের ফ্রান্সের বাজারের উপরও ভাগ বসালো। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের মালিকরা এইরূপে নিজেদের ডলার ঋণের চাপে ও বাজার বাড়াবার তাগিদে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বগ্রাসী আক্রমণাত্মক সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করতে বাধ্য করল। এই নীতির উদ্দেশ্য হলো পৃথিবীর মার্কিন ক্যাপিটালের একচেটিয়া রাজত্ব প্রতিষ্ঠা করা। জার্মানি ও জাপান তো গিয়েছেই, ব্রিটেন ও ফ্রান্সকেও চেপে রাখা যায়। এই আসরিক নীতি অনুযায়ী মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাও আসরিক হলো। যেসব দেশে তারা অর্থনৈতিক প্রাধান্য প্রয়োজন, সেসব দেশে মার্কিনদের বাধ্য দাবেদারি সরকার স্থাপন করা যায়। শুধু জার্মানি, ইতালি ও জাপানের মতো শত্রুদের দেশই এরূপ তাবেদারি শাসক তৈরি হলো এমন নয়, নিরপেক্ষ দেশেও তাবেদারি শাসন স্থাপন করা চলল। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নীতির অর্থ তাহলে কি? তার অর্থ মার্কিন পুঁজির একচেটিয়া অধিকার আরও পাকা করতে হবে এবং অন্যদের তো কথাই নেই, তার পুঁজিবাদী ভাগীদারদেরও মার্কিন পুঁজির অনুগত তাবেদার ও মুখাপেক্ষী করে ফেলতে হবে। মার্কিনের বিশ্বগ্রাসী নীতির পক্ষে প্রথম বাধা হলো সমাজতন্ত্রী দেশসমূহ ও শ্রমিক শ্রেণীর প্রবল শক্তিবৃদ্ধি। সোভিয়েত সংঘ ছিল সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধের পরে রাজনীতিতে এই সংস্কৃতিতে তার সুনাম ও প্রভাব অতুলনীয় হয়ে উঠছিল। তার লক্ষ্য ছিল বিশ্বব্যাপী শান্তি, গণতান্ত্রিক উন্নতি ও অর্থনৈতিক প্রগতি। মার্কিনদের পথে দ্বিতীয় বাধা দাঁড়ালো পূর্ব ইউরোপের পিপলস রিপাবলিকগুলো, পূর্ব জার্মানির এবং চীনের, উত্তর কোরিয়ার ও ভিয়েতনামের, এমনকি দক্ষিণ আমেরিকার নবপ্রতিষ্ঠিত সমাজতন্ত্রী ক্ষুদ্র রাষ্ট্র কিউবার মতো গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ। তারা তাবেদার হতে চায় না, চায় শান্তির পথে দেশ গঠন করতে। সোভিয়েতকে এ নিয়ে সব সমাজতন্ত্রী দেশের সংখ্যা দাঁড়িয়েছিল 17। তৃতীয় বাধা হলো প্রত্যেক স্বাধীন দেশের মানুষ এবং এখনও স্বাধীন হয়নি এমন সব স্বাধীনতাকামী দেশের মানুষ। তারা মার্কিনদের অধীনতা চায় না। অবশ্য এদের কোনো দলকে হাত করে মার্কিন তাদের তাবেদারও সৃষ্টি করেছে। চতুর্থ বাধা হলো দেশের সকল শ্রমিক, সাধারণ এবং জনসাধারণ, এমনকি আমেরিকার শ্রমিক ও মেহনতি জনতাও মার্কিনের বিশ্বগ্রাসী নীতির সার্থক হলে প্রকৃতপক্ষে জনতার বিরুদ্ধে মালিকদের ক্ষমতায় জয়ী হবে। তাই এই মার্কিন নীতির বিরোধীই হলো পৃথিবীর সাধারণ মানুষ, আর তাদের নানাভাবে প্রতারিত করাই হলো মার্কিন মালিক পক্ষের প্রচারকদের সর্বপ্রধান কাজ। মার্কিন নীতির আক্রমণের প্রধান লক্ষ্য হলো তাই যুদ্ধোত্তর সোভিয়েত দেশ, তারপর নতুন সমাজতন্ত্রী রাষ্ট্রসমূহ, সকল দেশের মুক্তি আন্দোলন এবং সমস্ত দেশের শ্রমিক সাধারণ। ছলে বলে কৌশলে নানাভাবে এইসব রাষ্ট্র ও শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি মার্কিনের একটা প্রধান কৌশল। নিজেদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্য সিদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার দলবল সঙ্গে নিয়ে প্রায় জঙ্গিবাদী কৌশলী প্রচারে ও যুদ্ধ আয়োজনে নামল। হিটলার মনে করত কাইজারের ভুলগুলো শোধরাতে পারলেই অস্ত্রের জোরে তার জয় অনিবার্য হবে। এখন মার্কিন মালিকরাও মনে করল হিটলারের ভুলগুলো শুধরে নিলেই মারণাস্ত্রের দৌলতে তাদের জয় সম্পূর্ণ হয়ে যাবে। এই মালিক দানবের মাথায় এই কথাটা কিছুতেই ঢোকে না যে আজকের দুনিয়াতে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধে নামাটাই হচ্ছে মারাত্মক ভুল। এ কারণে ভিয়েতনামের মতো ছোট দেশের কাছে আমেরিকা হেরে গেছে। তবু অবশ্য মালিকতন্ত্রীদের নতুন সাম্রাজ্যবাদী যুদ্ধের জন্য আয়োজন করতে হয় তা দেখেছি, কারণ নইলে তাদের মুনাফা শিকার বজায় থাকবে না। দেশের মধ্যেই শ্রমিকরা বিপ্লব করবে। অন্যদিকে শান্তি অব্যাহত থাকলে সোভিয়েত দেশ শিল্পে, বাণিজ্যে, সম্পদে এগিয়ে যাবে। তার অনুকরণে জনায়ত্ত গণতন্ত্রী রাষ্ট্রগুলো দ্রুত অগ্রসর হবে। তাছাড়া এশিয়া, আফ্রিকার নতুন স্বাধীন দেশগুলো নিজেদের উন্নত করে ঔপনিবেশিকদের দুর্বল করবে এবং পরাধীন দেশগুলো মুক্তি সংগ্রামে জয়ী হবে। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হতেই তাই মার্কিন সাম্রাজ্যবাদ আবার যুদ্ধের জন্য হিটলারি কায়দায় প্রস্তুত হতে লাগলো। প্রথমত সে ধোঁয়া তুলল যে তার উদ্দেশ্য স্বাধীন দুনিয়াকে কমিউনিজমের কবল থেকে রক্ষা করা, আক্রমণ নয়। এই স্বাধীন দুনিয়ার অর্থ যারা মালিকের মুনাফা নীতি মানে শুধু তারাই নয়, যারা মার্কিনদের প্রভাবধীন তারাও।
পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার মালিক শাসক গোষ্ঠী দেশের স্বার্থ বিসর্জন দিয়ে এই মার্কিন মালিক কর্তৃত্ব মেনে নিয়েছে, যেমন হিটলারের কর্তৃত্ব তারা কেউ কেউ পূর্বে মেনে নিয়েছিল। এইসব সাম্রাজ্যবাদীর দাবেদাররা মার্কিন সহায়ে এভাবেই নিজেদের ধনিকতন্ত্রী সংকট এড়াবার আশা রাখে, আর মার্কিনকে ভাগ দিয়ে আশা করে নিজেদের শোষণ ও শাসন টিকিয়ে রাখবে। মার্কিন সাম্রাজ্যবাদও আবার ব্রিটেন, ফ্রান্স ও ইটালির শাসক গোষ্ঠীর সহায়ে ইউরোপে, এশিয়ায়, আফ্রিকা নিজেদের ঘাঁটি ও যুদ্ধচক্র বাঁধতে চেষ্টা শুরু করল। ইউরোপের সম্ভাব্য তৃতীয় যুদ্ধের দিক থেকে সর্বাপেক্ষা গুরুতর ক্ষেত্র জার্মানি। পূর্ব জার্মানি সোভিয়েত প্রভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত হয়ে উঠছিল। যুদ্ধবাজীদের পক্ষে এই পূর্ব জার্মানি প্রধান বাধা ছিল। পশ্চিম ইউরোপ ছিল মার্কিন, ব্রিটিশ, ফরাসি দাতাদের। তারা এই পশ্চিম জার্মানিকে পূর্ব জার্মানি থেকে বিচ্ছিন্ন করে নিয়ে এখানে একটি স্বতন্ত্র রাষ্ট্র গড়েছিল। গ্রুপ প্রভৃতি মালিক গোষ্ঠীদের নিয়ে তারা যুদ্ধোপযোগী কলকারখানা আবার চালু করছিল। পুরাতন নৎসি নেতাদের নিয়ে তারা সেনাবাহিনী গঠনের পরিকল্পনা করেছিল। নাটো প্রসঙ্গে তা বলবো। অতএব দেখা গেল যে এখন পর্যন্ত মার্কিন যুদ্ধবাজীদের এসব চক্রান্ত ইউরোপে বেশি সফল হয়নি। তৃতীয় মহাযুদ্ধ সেখানে বাঁধানো গেল না। ফলে ভিয়েতনাম বা এশিয়ার অন্য কোথাও যেমন কোরিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, লিবিয়া ইত্যাদি দেশ যুদ্ধ বাঁধানোর পথেও তাদের দেখতে হয়েছে। অবশ্য একথা বলাই বাহুল্য, মার্কিন সাম্রাজ্যবাদের সর্বাপেক্ষা বড় সামরিক প্রয়াস হচ্ছে তার নিজের প্রয়াস। পৃথিবীর সর্বত্র তার যুদ্ধ ঘাঁটি, বহু দেশে তার সামরিক মিশন, তার নিজের বাহিনী ও বিপুল অস্ত্রসজ্জা। আণবিক বোমা থেকে জীবাণু অস্ত্র পর্যন্ত সকল অস্ত্রই সে তৈরি করে চলছে এবং নানা অজুহাতে এসব কোনো অস্ত্রই সম্বরণ করা, নিয়ন্ত্রণ করা বা বন্ধ করার প্রস্তাব মার্কিন কর্তৃপক্ষ নাকচ করে দিচ্ছে। রাষ্ট্রসংঘে এসব কথা উঠলেই মার্কিনরাই তা ধামাচাপা দেয়, এমনকি জীবাণু যুদ্ধের কথা পর্যন্ত। এই যুদ্ধচক্র বাঁধার জন্য 1947 থেকেই মার্কিন সাম্রাজ্যবাদ একটা যুদ্ধব্যবস্থা সৃষ্টি করে ফেলে, কোল্ড ওয়ার চালায়। তিনটি পদ্ধতি তারা এজন্য তখন অবলম্বন করেছিল। অর্থনৈতিক মার্শাল প্ল্যান। এই মার্শাল প্ল্যানের উদ্দেশ্য ছিল ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে সাহায্য দানের নাম করে নিজেদের তাবেদার এনে মার্কিন মালিকদের বংশবদ লোকের হাতে সেসব দেশের রাষ্ট্রভার অর্পণ করা। এইভাবে পশ্চিম জার্মানির সম্মিলিত প্রজাতন্ত্র ও জাপান রাষ্ট্র সমৃদ্ধশালী ধনিকতন্ত্রী দেশ হয়ে উঠেছিল। কিন্তু ধনিকতন্ত্রী হয়ে উঠি তারা এখন আর পুরোপুরি মার্কিন চক্রের তাবেদার থাকতে চাইছে না, তবে ছাড়তেও পারছে না। মার্কিন নীতির তারা এখনও ঘাঁটি। মার্শাল প্ল্যানে যেমন ইউরোপের দেশগুলিকে মার্কিনের উপনিবেশে পরিণত করা হয়েছে, এশিয়ার রাষ্ট্রগুলিকে তেমনি মার্কিন সাম্রাজ্যবাদের জঘন্য উপনিবেশ পরিণত করার চেষ্টা করা হয়েছে ট্রুম্যানের পয়েন্ট 4 প্রোগ্রাম বা চতুর্দফার প্রোগ্রামের নামে। এর ঘোষিত উদ্দেশ্য হচ্ছে যেসব জাতি পশ্চাৎপদ তাদের অর্থনৈতিক সাহায্য দেবে মার্কিন রাষ্ট্র। এশিয়াতে কমিউনিজম ঠেকানোর জন্য বলা বাহুল্য, এই সাহায্য তারাই পাবে যারা মার্কিন তাবেদার। আর এই সাহায্যের উদ্দেশ্য হলো মার্কিনদের ডলারের ছিটে ফোঁটা দিয়ে এশিয়া জুড়ে মার্কিন সাম্রাজ্য সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা। এরূপ সাহায্যের প্রায় 12 আনাই অবশ্য পাচ্ছিল চিয়াং কাই শেক। ব্রাহ্ম ভারতবর্ষ এবং দক্ষিণ এশিয়ার ভাগ্যে এরূপ সাহায্য জুটবে, এরূপ আশ্বাস মার্কিন শাসকরা দিত। সে অনুযায়ী কলম্বো প্ল্যান প্রণীত হয়। আবার সেই কলম্বো প্ল্যানের সূত্র ধরে রচিত হয়েছিল ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা। তবু মার্কিন সাহায্য ভারত সরকার সে তুলনায় বিশেষ পায়নি, কারণ ভারত সরকার যুদ্ধ বিষয়ে মার্কিন শাসকদের সম্পূর্ণ মনতুষ্টি বিধান করতে পারেননি। পাকিস্তানি জঙ্গিরাজ তা বেশ পেরেছিল। সামরিক ও রাজনৈতিক। এদিকে প্রথম ধাপ হলো 1949 থেকে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটো বলে একটি যুদ্ধজোট গঠন। এই যুদ্ধজোট সোভিয়েতের বিরুদ্ধেই তৈরি করা হয়। মার্কিন রাষ্ট্র এর নেতা। আটলান্টিক তীরবর্তী ইউরোপের রাজ্যগুলি ছাড়া গ্রিস ও তুর্কি এই ন্যাটোর অন্তর্ভুক্ত। পূর্ব ইউরোপে যুদ্ধ বাঁধাবার জন্য এসব দেশই মার্কিন ঘাঁটি। তাই দ্বিতীয় ধাপ হলো উত্তর গ্রিনল্যান্ড থেকে এই সমস্ত পশ্চিমী মুক্ত জোটের দেশ গ্রিসে, তুরস্কে মার্কিনের বিমান ও নৌঘাঁটি স্থাপন করা।
তারপরে আরেকটা ধাপ ফ্রান্স, ইটালি, ব্রিটেন, মার্কিন ও পশ্চিমে জার্মানি শুদ্ধ একটা ইউরোপীয় বাহিনী গঠন। জার্মানদের না হলে এই বাহিনী দিয়ে পূর্ব ইউরোপের ও সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করা অসম্ভব। তার জন্যই মার্কিন কর্তারা পশ্চিম জার্মানির পুরনো নৎসি সেনাপতি ও নেতাদের মুক্তি দিয়ে এই বাহিনী গঠনে নিযুক্ত করেছিলেন। এই পশ্চিম জার্মানির নেতারা চায় আণবিক অস্ত্রে সুসজ্জিত হতে, কিন্তু তাদের এতটা বিশ্বাস করতে মার্কিন মালিকরা তখনও রাজি নয়। তাহলে এই জার্মান যুদ্ধবাজরা আরও অনর্থ ঘটাবে। ফ্রান্স জার্মান বাহিনী গঠনের ভয়ানক বিরোধী। পশ্চিম জার্মানির সাধারণ মানুষও চায় না মার্কিন সাম্রাজ্যবাদের দাবার বরে হতে, চায় না তারা নৎসি জঙ্গিবাদের দৌরত্ব সইতে। এদিকে পশ্চিম জার্মানিও তখন ফ্রান্সের সঙ্গে শত্রুতা বাড়াতে চায় না। ইউরোপে মিলেমিশে নিজেদের ক্ষমতা বজায় রাখা তাদের প্রয়োজন। ঠিক ন্যাটোর মতোই মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াতেও তাদের সামরিক চক্র গড়েছিল। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায়, তার নাম সিয়াটো। পাকিস্তান তার এক সদস্য ছিল। প্রায় প্রথম থেকে পাকিস্তান জঙ্গিরাই রাজত্ব করেছে। অন্য দেশে বিপ্লব দমনে যেমন আফগানিস্তানে এরা সাহায্য করেছে, প্রচুর গোপন মার্কিনী প্রশ্রয় এরা আণবিক বোমাও বানিয়ে ফেলেছে। আর আরেকটি তৃতীয় যুদ্ধচক্র ছিল মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, নাম ছিল সেন্টো। মধ্যপ্রাচ্যের ইসরায়েল প্রভৃতি দেশ তার সদস্য। এ সকলেরই উদ্দেশ্য ছিল গণতন্ত্র নিধন ও পুঁজিতন্ত্র পোষণ এবং যুদ্ধ শেষে সোভিয়েতকে কাবু রাখা। কিন্তু এশিয়ার দেশগুলোতে জাতীয়তাবাদের অভ্যুত্থানের ফলে সিউটা ও সেন্টো পাঁত্তারি গুটাতে বাধ্য হয়। তৃতীয় ধাপটা আরও কুটিল। এটি হলো সোভিয়েত ও জনায়ত্ত গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে অন্যান্য স্বাধীন রাষ্ট্র যেমন তুরস্ক, ভারত ইত্যাদি নিজেদেরকে চর সৃষ্টি করে সেসব দেশের অভ্যন্তরে নিজ গোপন ঘাঁটি সৃষ্টি করা। এভাবে সাধারণভাবে মার্কিন তার উদ্দেশ্য সিদ্ধির কৌশল ঠিক করেছিল। পূর্ব ইউরোপে গণতান্ত্রিক রাষ্ট্রে মার্কিন কর্তা ডালেস এজন্য প্রাণপণে বিদ্রোহ সৃষ্টির চেষ্টা করেছিল। হাঙ্গেরিতে বিদ্রোহ হয় পোল্যান্ডেও, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই টেকেনি। পূর্ব ইউরোপের গণতন্ত্র তখন স্থায়ী হয়। এসব দেশে ডালেস এর মত উৎকট পথ না ধরে মার্কিন চক্র চেষ্টা করে প্রত্যেক দেশে প্রতি বিপ্লবীদের উস্কে দিতে, যেমন ইউরোপে তেমনি এশিয়ায় তেমনি আফ্রিকায়। মতাদর্শ প্রচার মতবাদ প্রচারের জন্য মিথ্যা অর্ধসত্য এত অজস্র উপায় মার্কিন রাষ্ট্র গ্রহণ করেছে যে পৃথিবীতে এর পূর্বে কেউ তা কল্পনা করতে পারত না। সোভিয়েতে ও তার অনুসারী দেশে ব্যক্তি স্বাধীনতা নেই। সোভিয়েত দেশ ভগবত বিশ্বাসীদের বড় দুরবস্থা। সোভিয়েত দেশের রাষ্ট্রীয় অপরাধীদের অমানবিক পরিশ্রম করানো হয়। সোভিয়েত দেশের নরনারী অত্যাচারে জর্জরিত হয় মার্কিন ও তার অনুগৃহীত রাজ্যের মুখ চেয়ে আছে, এরকম নানা ভুয়া চিঠিপত্র, চিত্র প্রকাশিত ও প্রচারিত হয়। তবে এসব পুরনো হয়ে গিয়েছিল। তখন প্রধান প্রচার হলো সোভিয়েত সাম্রাজ্যবাদী কমিউনিজম এর নিয়ম অন্য দেশে ছড়িয়ে পড়া, কিংবা সোভিয়েত টোটালিটেরিয়ান রাষ্ট্র। সোভিয়েত প্রাধান্যে পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া এমনকি চীন প্রভৃতি দেশগুলি গোলামি করছে। প্রত্যেক দেশের কমিউনিস্টরা তাদের দেশের উপর সোভিয়েত প্রাধান্য চাপিয়ে দিতে চায়। এগুলো অবশ্য ক্রমে পুরনো কথা হয়ে পড়ল। এইসব প্রচারের কাজে অবশ্য আমেরিকার নানা প্রতিষ্ঠান আছে, যেমন কোনোটি অবশ্য প্রকাশ্যেই সেসব প্রচার চালায়, যেমন মার্কিন সংবাদপত্র, মার্কিন রেডিও, মার্কিন ফিল্ম। এটি মানুষের নৈতিক অধঃপতন ঘটাবারও একটা উপকরণ। বিভিন্ন মার্কিন সরকারি ও বেসরকারি যেমন কার্নেগি, রকফেলার, ফোর্ড প্রভৃতি অর্থপুষ্ট জনহিতকর প্রতিষ্ঠান। এরা অন্যদের ভালো করার জন্য জাল ছড়িয়ে বসে। জেনে না জেনে অনেকেই তাতে মার্কিন প্রচারের শিকার হয়ে ওঠে। মার্কিন অধ্যাপক, ভ্রমণকারী, কারিগর, বিশেষজ্ঞরা এসব কাজে কম চতুর নয়। নানা প্রচ্ছন্ন ব্যবস্থাও আছে, যেমন বিভিন্ন দেশের জাতীয় প্রতিষ্ঠানের পিছন থেকে মার্কিন সাম্রাজ্যবাদীরা এরূপ প্রচারে বই লেখায়, ছাপায়, সংবাদপত্রে ঘুষ দেয়, অধ্যাপক ও সাংবাদিকদের বৃত্তি দিয়ে পৃথিবী ভ্রমণ করা ইত্যাদি। এসব অনেক ব্যাপারের পিছনে আছে মার্কিন গুপ্তচর সংস্থা CIA। তা মার্কিন এখন স্বীকার করে। বিপ্লবী ও অতি বিপ্লবীদের মধ্যেও CIA এর গোপন চর ঢুকিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য হলো সমাজতন্ত্রের ঐক্য ও বামপন্থীদের ঐক্য ভেতর থেকে ভেঙে দেওয়া। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের প্রচারের সব থেকে বড় প্রতিষ্ঠান তারা তৈরি করেছিল UN বা জাতিসংঘ। দ্বিতীয় মহাযুদ্ধের পরে পটাসডাম চুক্তি অনুযায়ী এই মহাপ্রতিষ্ঠান পরিকল্পিত হয়।
প্রতিষ্ঠানটি স্থাপিত হয় 1945-এর 24 অক্টোবর। এই প্রতিষ্ঠানের একটা সূত্র হলো এই যে পৃথিবীর শান্তি যখন বৃহৎ শক্তিদের উপরেই প্রধানত নির্ভর করে, তখন মার্কিন রাষ্ট্র, সোভিয়েত, ব্রিটেন, ফ্রান্স ও চীন, তখনও চীনে ছিল চিয়াং এর কর্তৃত্ব, আমেরিকারই প্রভাব। এই পঞ্চশক্তি একমত না হলে কোনো মূল বিষয় সিদ্ধান্ত গৃহীত হবে না। কিন্তু এরা সবাই নিরাপত্তা পরিষদের সদস্য। কোনো প্রস্তাবে এদেরকেও ভেটো দিলে, অর্থাৎ নারাজি বললে, তা সেই প্রস্তাব পাশ হলেও প্রযোজ্য হবে না। এতে ভোটাভুটির অপেক্ষা ঐক্যমত্যের উপর আস্থা রাখা হলো। নইলে সবাই জানে সোভিয়েত একা আর বাকি রাষ্ট্রগুলো সব মালিক রাষ্ট্র। কিন্তু যখন চীনে সত্যই জনায়ত্ত প্রজাতন্ত্র স্থাপিত হলো, তখন ভেটোর জোরেই মার্কিন রাষ্ট্র সে রাষ্ট্রকে সম্মিলিত সংস্থায় ঢুকতে দিল না। ভোটের জোরে সেখানে পাশ করে নিয়েছিল চিয়াং এর প্রতিনিধি হবে চীনের প্রতিনিধি। এরূপে আণবিক অস্ত্র বর্জন, অস্ত্র নিয়ন্ত্রণ ও শান্তির সকল প্রস্তাবই ভেটোর জোরে মার্কিন রাষ্ট্র বানচাল করে দিয়েছে। গত 40 বছরে অনেক নতুন জাতি স্বাধীন হয়েছে, তারাও অনেক জাতিসংঘের সাধারণ সভায় আসন পেয়েছে। পরে গণপ্রজাতন্ত্রী চীনকেও জাতিসংঘে স্থান দিতে হয়েছে। এখন তার সদস্য সংখ্যা 140-এর বেশি, কিন্তু এসব জাতির মধ্যে বিভেদ আছে, আর তাই মূল ক্ষমতা এখনও মার্কিন কর্মকর্তাদের হাতে। কিন্তু এই জাতিসংঘের মার্কিন প্রতিপত্তি আজ জাতীয় আন্দোলনের মোকাবিলায় পিছু হাঁটতে বাধ্য হচ্ছে। মোটের উপর সব জুড়ে আজ পৃথিবীর যে পরিস্থিতি দেখা দিয়েছে তা হচ্ছে ক্যাপিটালিজমের বাজার দখলের চেষ্টায় সাম্রাজ্যবাদীদের বিভৎস চক্রান্ত। এই চক্রান্ত হচ্ছে মুনাফার রাজত্ব বজায় রাখার চক্রান্ত। অবশ্য অন্য দিক আছে। পৃথিবীর সাধারণত মানুষের শান্তির আকাঙ্ক্ষা, প্রগতির আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক সুস্থ জীবনযাত্রার আকাঙ্ক্ষা, মুক্তির শিবির ও সাম্রাজ্যবাদী শিবির, এই দুই শিবিরে পৃথিবী এখনও বিভক্ত। সাম্রাজ্যবাদী শিবিরের নায়ক মার্কিন সাম্রাজ্যবাদ ও তারই অনুচর ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ, জার্মান ও জাপানি সাম্রাজ্যবাদ ও মার্কিন তাবেদার রাষ্ট্রসমূহ, দক্ষিণ আমেরিকার রাষ্ট্রসমূহ এবং ফর্মোজা দক্ষিণ কোরিয়া ছাড়াও আটলান্টিক গোষ্ঠীর রাষ্ট্রগুলো। আর অন্যান্য সাম্রাজ্যবাদের তাবেদাররা তাদের নানা রকম পৃথিবীজোড়া জঘন্য প্রয়াস আমরা দেখেছি। কিন্তু এ দেখে আমি মনে করি যে সাম্রাজ্যবাদীরা বুঝি ঐক্যবদ্ধ, তাহলে মস্ত ভুল হবে। কারণ আমরা জানি এক সাম্রাজ্যবাদীর সঙ্গে আর এক সাম্রাজ্যবাদীর স্বার্থের সংঘাত লেগেই আছে। মোটামুটিভাবে সাম্রাজ্যবাদী দেশগুলোর ভিতর বর্তমানে 3টি প্রতিদ্বন্দ্বী শক্তির প্রতিযোগিতা তীব্রভাবে ফুটে উঠতে দেখা যায়। সবচেয়ে শক্তিশালী ও আগ্রাসী সাম্রাজ্যবাদী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সাম্রাজ্যবাদীদের কথা আমরা আগে আলোচনা করেছি। যতদিন সোভিয়েত শক্তি মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তার আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ করেছিল, ততদিন মার্কিন সাম্রাজ্যবাদ কিছুটা সংযত ছিল। কিন্তু সম্প্রতি সোভিয়েত দেশে এক অভ্যন্তরীণ বিপর্যয় হয়ে গেছে। এর কথা আমরা পরের অধ্যায়ে ব্যাখ্যা করে বলছি। সোভিয়েত দেশে এই বিপর্যয়ের পর মার্কিনী আগ্রাসন নীতি চরমে উঠেছে। পৃথিবীর সমস্ত দেশগুলোকে তারা কথায় কথায় ধমকাচ্ছে। কোথাও কোথাও সৈন্য পাঠিয়ে তারা যারা বিন্দুমাত্র বিরোধিতা করেছে তাদের হাত থেকে শাসন ক্ষমতা কেড়ে নিয়ে তাদের বিতাড়িত করে নিজেদের অনুগত লোকদের ক্ষমতায় বসিয়ে দিচ্ছে। এমনকি ভারতবর্ষের মতো বড় দেশকে চাপ দিয়ে তাদের সুবিধাজনক অর্থনৈতিক নীতি চালু করতে বাধ্য করেছে। ভারতের বুর্জোয়া শাসকরা সোভিয়েতের শক্তি পিছনে না থাকায় সম্পূর্ণরূপে মার্কিনদের শরণাগত হয়ে পড়েছে এবং ধীরে ধীরে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মতো আমেরিকার তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছে। সাম্রাজ্যবাদী দ্বিতীয় শক্তি যেটা আজ পৃথিবীর বাজারে বেশ ভালো করে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো ইউরোপীয় দেশগুলোর সম্মিলিত ইউরোপিয়ান অর্থনৈতিক জোট বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা সংক্ষেপে ইইসি। গত মহাযুদ্ধের ফলে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। বিশেষ করে কয়লা ও ইস্পাত শিল্প ধ্বংস হয়ে যাওয়ার ফলে সব দেশেই আর্থিক পুনর্গঠন কঠিন হয়ে পড়ে। এরা দেখলো আমেরিকার ইস্পাত শিল্পের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে ছোট ছোট ইস্পাতের কারখানা করে তা সম্ভব নয়। হাজার হাজার টন ইস্পাত তৈরি করতে পারলে উৎপাদন খরচ কম করা যাবে এবং বাজারে আমেরিকার ইস্পাতের সঙ্গে প্রতিযোগিতা করা যাবে। কিন্তু তাদের ছোট ছোট দেশের ছোট ছোট বাজারে এত বেশি ইস্পাত তৈরির জন্য বড় বড় কারখানা স্থাপন করা সম্ভব নয়। তাই তারা ঠিক করলো সব দেশ মিলে একটা বড় বাজার তৈরি করে সেখানে কয়লা ও খনিজ লোহা পাওয়া যায় যথেষ্ট পরিমাণে, শুধু সেই সব দেশেই বড় বড় কয়েকটা ইস্পাত তৈরির কারখানা করবে। অন্যান্য দেশগুলো অন্যান্য জিনিসপত্র তৈরি করবে এবং বিনা শুল্কে একে অন্যের বাজারে তা বিক্রি করতে পারবে।
এইভাবে শুল্কের প্রাচীর তুলে দেওয়ার প্রত্যেকটা জিনিসের বাজার খুব বড় হয়ে গেল এবং প্রতিযোগিতার ফলে উৎপাদন সস্তায় কম খরচে হতে লাগলো। শুধু যে ইউরোপের বাজারে এরা মার্কিন প্রতিযোগিতার হাত থেকে কেড়ে নিল তা নয়, পৃথিবীর অন্যান্য দেশের বাজারেও এরা নিজেদের দখল স্থাপন করলো। ফলে মার্কিন বুর্জোয়া শ্রেণীর সঙ্গে ইউরোপের বুর্জোয়া শ্রেণীর একটা বিরোধ উপস্থিত হলো এবং আমেরিকার কথায় কথায় এরা আর উঠতে বসতে রাজি হলো না। অবশ্য সমাজতন্ত্রের বিরোধিতা করার বেলায় এরা একসঙ্গে হাত মেলাতে কুণ্ঠিত হলো না। সমানতালে সোভিয়েতের ও পূর্ব ইউরোপের সমাজবাদী রাষ্ট্রগুলির ধ্বংসের কাজ সেই বিস্তীর্ণ জায়গায় নিজেদের বাজার ও পুঁজি খাটাবার সুবিধা করে নেবার কাজে উৎসাহের সঙ্গে একযোগে কাজ করছিল। গত মহাযুদ্ধের পর তৃতীয় সাম্রাজ্যবাদী শক্তি যেটা উঠল সেটা হলো জাপানি সাম্রাজ্যবাদ। মহাযুদ্ধের আগে জাপানি সাম্রাজ্যবাদ খোলাখুলি পুরনো সাম্রাজ্যবাদের কায়দায় আশেপাশের দেশগুলোকে জয় করে সেখানকার কাঁচামাল ও খাদ্য সামগ্রী লুণ্ঠন করত, কিন্তু যুদ্ধের পর আর এরকম খোলাখুলি লুণ্ঠন চলল না। তারা সস্তায় মাল তৈরি করে পৃথিবীর প্রায় সব দেশের বাজারের একটা বড় অংশ দখল করে নিল। উচ্চ শুল্কের প্রাচীর ও অন্যান্য নানা প্রকার বাধা নিষেধ সত্ত্বেও আজ তাদের পুঁজির পরিমাণ এরূপ বেড়েছে যে আমেরিকাকেও জাপানের কাছে পুঁজি ও বাজারের জন্য হাত পাততে হয়েছে। যুদ্ধের পর জাপানের এই উন্নতির প্রথম সোপান মার্কিন সাম্রাজ্যবাদীরাই তৈরি করে দিয়েছিল। জাপানের জমিদার জয়গিরদার শ্রেণীকে বলা হতো সামুরাই। এরাই সারা দেশের কৃষক ও শ্রমিক শ্রেণীকে শোষণ ও শাসন করত ও সাম্রাজ্যবাদের প্রধান কর্ণধার ছিল। যুদ্ধে জয়লাভ করে আমেরিকার সাম্রাজ্যবাদীরা দেখল এই দেশটাকে ধ্বংস করতে পারলে এশিয়া মহাদেশে তাদের বাজার ও রাজত্বের অপ্রতিদ্বন্দ্বিত্ব কেউ ঘোচাতে পারবে না। তাই এই সামুরাই শ্রেণীকে নির্মূল করার জন্য জেনারেল ম্যাক আর্থারের নেতৃত্বে আমেরিকানরা জাপানে ভূমি সংস্কার চালু করলো। এই সামুরাই মালিকদের সব জমিজমা চাষিদের ভেতর ভাগ করে দিল। এর ফলে যেমন চাষের উন্নতি হলো, তেমন কারখানা শিল্পের বাজার খুব বেড়ে গেল। বোমাবাজির ফলে গত যুদ্ধের সময় জাপানের কলকারখানা বহুলাংশে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন বাজারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন কলকবজা কিনে শিল্প কৌশল কিনে এরা নতুন উৎপাদন প্রণালীতে নতুন নতুন কলকারখানা চালু করলো। জাপানের ঘড়ি তৈরি, ক্যামেরা, টিভি, রেডিও ইত্যাদি শিল্পের দ্রুত প্রসার লাভ করলো। এমনকি ছোট মোটর গাড়ি তৈরিতে জাপান সমস্ত পৃথিবীতে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। এইভাবে বিদেশ থেকে কলা কৌশল কিনে সেগুলোকে নিজেদের চেষ্টায় আরও অনেক উন্নত করে যে কলকারখানা তারা স্থাপন করলো। আমেরিকা ও ইউরোপের কলকারখানা তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। জাপানিদের সকল জীবনযাত্রা স্বল্পব্যয়ী স্বভাব, শ্রমিকদের ইউরোপ আমেরিকার তুলনায় কম বেতন, সঞ্চয়ের উচ্চ হার, শ্রমিক ও কর্মচারীদের কর্মনিষ্ঠা ও ফাঁকি না দেবার স্বভাব ইত্যাদি কতগুলো জাতিগত ঐতিহাসিক কারণ অবশ্য জাপানি সাম্রাজ্যবাদীদের যথেষ্ট সাহায্য করেছে পৃথিবীর বাজারে তাদের সুপ্রতিষ্ঠিত করতে। আজ সমগ্র পুঁজিবাদী জগতে যখন ঘোরতর ব্যবসা সংকট চলছে এবং সব পুঁজিবাদী দেশের বাজার দ্রুত সংকুচিত হয়ে আসছে, তখন এই তিন বুর্জোয়া সাম্রাজ্যবাদী শক্তির ভেতর দ্বন্দ্ব ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। পৃথিবীর রাজনীতির অনেক ঘটনাই তোমরা এই তিন শক্তির সংঘাতের ফলে যে ঘটছে তা বুঝতে পারবে।